আসসালামু আলাইকুম। আজকে ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মূলত সংজ্ঞাসমূহ কিভাবে আপনারা খুব সহজে মুখস্থ করতে পারবেন এবং দীর্ঘদিন এটা মনে রাখতে পারবেন, তারই একটা কৌশল আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখেন, আজকে আমরা পড়ব থানার সম্পর্কে, যে থানার সংজ্ঞা, থানা কাকে বলে। আপনারা মেন বইয়ে দেখবেন যে লেখা আছে, থানা বলতে বোঝায় সরকার কর্তৃক সাধারণভাবে বা বিশেষভাবে ঘোষিত কোনো কেন্দ্র বা স্থানকে, এবং সরকার কর্তৃক এই প্রসঙ্গে নির্ধারিত স্থানীয় এলাকা এর অন্তর্ভুক্ত হবে। তো আমি যা বললাম এটা পুরোপুরি আপনাদের মেন বইয়ে দেওয়া আছে। তো আপনারা যখন একেবারে প্রথম অবস্থায় নতুন পড়তেছেন, আপনারা চেষ্টা করবেন দুইবার পড়বেন, পড়ার পরে একবার লিখবেন। লেখার পর দেখেন, এই যে সংজ্ঞার ভিতরে সুন্দর কয়েকটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট মনে রাখলেই আপনার দেখবেন যে থানার আর কিছু নাই, সব পারবেন। যেমন থানাতে প্রথম যে কথাটা বলছে, থানা বলতে বোঝাবে এটা সরকার কর্তৃক ঘোষিত হবে কোনো কেন্দ্র বা স্থান। মনে করেন আজকে এই বিল্ডিংটা থানা হিসেবে গণ্য হবে, এটা ঘোষণা করবে কে? সরকার করবে। আমি অথবা আমার বাপ কিন্তু ঘোষণা করলে হবে না, ঘোষণা করতে হবে কার কর্তৃক? সরকার কর্তৃক। তাহলে থানা হতে হলে সরকার কর্তৃক থানা বলে ঘোষিত কোনো কেন্দ্র বা স্থান হবে প্রথমে, এবং এই যে সরকার কর্তৃক আরও একটা বিষয় নির্ধারিত হবে, সেটা হলো স্থানীয় এলাকা। একটা থানায় মনে করেন কালাই থানা, এই যে জয়পুরহাটের কালাই থানার যে আশেপাশে কোন কোন এলাকা কালাই থানার মধ্যে পড়বে, এটাও কিন্তু সরকার নির্ধারণ করে দেবে। তাহলে থানা হতে হলে দুইটা বিষয় মনে রাখতে হবে, যে সরকার কর্তৃক এটা ঘোষিত হবে, কোনো কেন্দ্র বা স্থানকে থানা বলে ঘোষণা করবে, এবং সরকার কর্তৃক এই যে আশেপাশের স্থানীয় এলাকাও এটা অন্তর্ভুক্ত করে দিবে। আপনার মনে করেন জয়পুরহাটের কালাই থানার আশেপাশের এলাকা কিন্তু অন্তর্ভুক্ত হবে, এমন না যে ওই নওগাঁ জেলার কোনো এলাকা ওই কালাই থানায় আসে অন্তর্ভুক্ত হবে, আশেপাশের এলাকা। এগুলো এমসিকিউ এর জন্য খুঁটিনাটি মনে রাখতে হবে। তাহলে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে থানা বলতে ওই যে সাধারণভাবে বা বিশেষভাবে এগুলো মনে না থাকলে নাই, কোনো সমস্যা নেই, মানে মেন বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে। দেখেন, একটা ছোট আমি একটা কাহিনী বলছিলাম, মূলত আইন কিন্তু আপনার ওই রচনার মতো লিখতে হবে এমন কিন্তু না। ওই যে আইনের মূল যে বিষয়টা বক্তব্য, সেটা আপনার জানতে হবে এবং সেই বিষয়টা আপনার তুলে ধরতে হবে। একটা ছোট একটা কাহিনী বলি আপনাদের, যে একজন চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যানের বন্ধু, ও ক্লাস 2 পাস। তো ক্লাস 2 পাস করছে, ও এখন তেমন শিক্ষিত নয়, চেয়ারম্যানের কাছে একটা টিউবওয়েল চায় আবেদন করছে। তো কোনো মতো লেখছে যে একটা টিউবওয়েল তার দরকার, এরকম টিউবওয়েল এটা দেন চেয়ারম্যান সাহেব। এখন চেয়ারম্যানে অত বন্ধু হয়, বাল্যকালের বন্ধু, চেয়ারম্যান ওরা দেখে ডাকে বলতেছে যে আচ্ছা, তুই যে আমার কাছে এটা টিউবওয়েল চাইছস, তো আবেদনটাও তো ভালো করে লিখে নিয়ে আসতে পারিস নাই, যে বরাবর দিয়ে আর দিয়ে বিষয় টিষকে উল্লেখ করে এভাবে দিতে হয়, তুই তো তাও দিতে পারিস না, আমি তো কিভাবে টিউবওয়েল দিই। সে এখন বলতেছে, ওর বন্ধু এখন বলতেছে যে আচ্ছা, আমি যে কি চাইছি আবেদনে, মানে তোর কাছে যে একটা টিউবওয়েল চাইছি, এটা তো তুই বুঝতে পারছস, তাহলে বুঝতে পারলে আবার এত কিসের ইয়া আছে, ওই টিউবওয়েল দিয়ে দিলি তো ফুরে যায়। তো মূলত এই যে আইনে আপনার মূল প্রত্যেকটা ধারার মূল বক্তব্য, ধারাতে মূলত কি চাচ্ছে বা কি বলতেছে, এটা আপনাকে বুঝতে হবে। তো যেটা বলতেছিলাম, যে থানা, এই যে থানার বিষয় কি, যে থানা বলতে বোঝায়, থানা বলে সরকার কর্তৃক ঘোষিত কোনো কেন্দ্র বা স্থানকে বোঝাবে, এবং এই প্রসঙ্গে স্থানীয় এলাকা এর অন্তর্ভুক্ত হবে। এটা বলছে ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 ধ। দেখেন, ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 ধ ধারায় বলছে মূলত থানার সংজ্ঞা। এখন এই যে আমরা তো অনেক ধারা পড়বো, তাই না? যে ধারা তো আরো শেষ নাই, অনেক ধারা পড়তে হবে। এগুলো মনে রাখার জন্য অনেক সময় হয় কি, অনেকে মানে ব্রেন অনেক শার্প, এমনি পড়ে মুখস্থ রাখে। তো আমি যেটা করতাম সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। আমি যে কোনো ধারা, আমার মনে হয় 100-এর মধ্যে 90% আপ আছে, যে কোনো ধারায় কোনো না কোনো কিছুর সাথে রিলেটেড করে মনে রাখার চেষ্টা করছি, এবং আমার আশা করি দীর্ঘদিন মানে এইভাবে মনে থাকে আর কি। তো দেখেন, থানার ধারা যখনই আপনারা পড়তে যাবেন, এই যে আমার মতো আমি একটা ছোট একটা ভিডিও ক্লিপ অ্যাড করব,
এই ক্লিপটা দেখেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। নজরুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বড় ভাই, একটু কাইন্ডলি বলবেন যে আপনি কোথায় চাকরি করেন? থানায়। কোন থানায়? কালাই থানা, জয়পুরহাট। কালাই থানা। ধন্যবাদ ভাই। নজরুল ভাই, এই নজরুল ভাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি একজন কিন্তু ধার্মিক ব্যক্তি। তো যখনই আমি থানাতে যাই, ওনারে দেখলে আমার থানার ধারার কথা মনে আসে। কেননা আমি ওনাকে দেখে মনে রাখতাম যে থানার পুলিশ ধার্মিক হয়। এই যে থানার ধারা যখন পড়বো বা থানার সংজ্ঞাটা পড়বো, এখানে মনে রাখছে কি ওই নজরুল ভাই যে খুব ধার্মিক হয়, মানে ধার্মিক সেই থেকে থানার পুলিশ কি হয়, ধার্মিক হয়। এই ধার্মিকের মূলত থানার ধারা যখন পড়বেন, থানার পুলিশ কি হয়, ধার্মিক। এই যে ধার্মিকের হচ্ছে থানার ধারা 4-1 তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 হচ্ছে আপনার থানার ধারা। আমরা একইভাবে আজকে তদন্তর সংজ্ঞাটাও একটু জানে নেব। মূলত তদন্ত কাকে বলে? আপনারা দেখবেন মেইন বইয়ে লেখা আছে কি, যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ঊর্ধ্বতন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার দ্বারা পরিচালিত সকল কার্যক্রমকে তদন্ত বলে। তো ওই যে ঘুরে ফিরে আপনারা প্রথমে পড়বেন, এরপর লিখবেন, এই তারপর বিস্তারিত বুঝবেন, বুঝে পড়লে এটা দীর্ঘদিন মনে থাকবে। যেমন দেখেন এখানে কি বলছে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে এই যে ঊর্ধ্বতন অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা পাওয়ার পর এই যিনি ক্ষমতা পাইল তিনি যে সকল কাজকর্ম করবে সবই তদন্ত হিসেবে গণ্য হবে। আপনারা মনে করেন যে যখনই যে জিনিসটা পড়তে যাবেন সেখানে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করবেন। আসলে ওই যে বললাম না, একটা জিনিস সিনেমার মতো কাহিনীর মতো করে যদি পড়ে থাকেন তাহলে এটা আপনার দীর্ঘদিন মনে থাকবে। মনে করেন আপনি একজন দারোগা, নাইট ডিউটি করছেন, নাইট ডিউটি করে আপনি ঘুমাইছেন, এই সময় হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনি মেসেজে দেখলেন যে আপনার থানা এলাকায় এক জায়গায় চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে। তো এখন ডিউটি শেষ করে আপনি ঘুমাচ্ছিলেন, এই সময় পরে যখন একটু সকালে দেখলেন মেসেজটা, আপনি কি দৌড়ে সেখানে চলে যাবেন তদন্তের জন্য? না, আপনার প্রত্যেকটা থানায় কিন্তু 8-10 জন দারোগা থাকে, প্রত্যেকেই কি সেখানে তদন্তে যাবে? না, এখানে ওসি সাহেব যখন দায়িত্বভার দিবে তারপর যাবেন। তো মূলত এখানে সিনিয়র অফিসার যখন যাকে দায়িত্ব দিবে তিনি কিন্তু ঘটনাস্থলে যাবে, তদন্ত করবে, তাই না? আর তদন্তের মূল উদ্দেশ্য কি, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। এই যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে মনে করেন আলামত জব্দ করতেছে, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতেছে, ইত্যাদি যেই কাজগুলো আছে, এই সকল কাজই যেটাই করবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে, এই সকল কাজে কি হিসেবে গণ্য হবে, তদন্ত হিসেবে গণ্য হবে। তাহলে প্রথম আমাদের উদ্দেশ্য হলো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে আমাদের, তারপর কি ক্ষমতা যখন দিবে সেটা ম্যাজিস্ট্রেট বা ঊর্ধ্বতন অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার দ্বারা পরিচালিত সকল কার্যক্রমকে কি বলে, আপনার তদন্ত বলে। এখানে আরেকটা বিষয় যে দেখবেন যে ওই তদন্তের দায়িত্ব কিন্তু ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তিকেও দিতে পারে। তো তিনিও যেই কার্যক্রমগুলো করবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে সেগুলোও তদন্ত হিসেবে গণ্য হবে। আর তদন্ত দেখেন, তদন্তর ধারাটা কি, 4-1 মূলত এই যে আপনার ফৌজদারি কার্যবিধি 4-1 কি ঠয়ে বলা আছে তদন্তর ধারা। তাহলে তদন্তর ধারা বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 এটা মনে রাখার জন্য কি কৌশল অবলম্বন করা যেতে পারে? দেখেন যে তদন্ত সব সময় কি মাথায় করতে হয়, ঠান্ডা মাথায়। এই যে যখন ঠান্ডা মাথায় তদন্ত করবেন এর রেজাল্ট কিন্তু ভালো আসবে, তাই না? সহজেই উদ্ঘাটন করতে পারবেন সত্যতা। তাহলে তদন্ত থেকে আমরা মনে রাখবো ধারা কি, 4-1 তদন্ত। তাহলে তদন্ত থেকে মনে রাখবেন তদন্ত করতে হয় কিভাবে, ঠান্ডা মাথায় করতে হয়। আর এই ঠান্ডার হলো তদন্তর ধারা। এখন থেকে আমি ভিডিও মূলত রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।